অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হাজার দুয়ারি। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৫টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ব হাজার দুয়ারি উপন্যাসটির একদম শেষ পর্ব। পারিজাবাবু বললেন, আজকে হাসপাতালে গেলেন না স্যার? না, গোপেন বলল। বিকেলে যাবেন? ভাবছি বিকেলেও যাব না। কেন? এমডিকে দেখতে যাওয়ার লোকের কি অভাব? তাছাড়া হাসপাতালে ভিড় করাটা আমাদের দেশেই প্রথা। নাম প্রেজেন্ট করার, নাম কেনার। ভ্যাগাবন্ডদের দেশ তো। সে কথা নয়, এতদিন তো আপনি বলতে গেলে হাসপাতালেই হত্যে দিয়ে পড়ে রইলেন। আপনি তো আর ভ্যাগাবন্ড নন। তাছাড়া এমডি আপনাকে কাছে চান বলেই তো অন্য ডিরেক্টররা আপনাকে যেতে বলেন। গেছে তো রোজই। হাসপাতালের পরিবেশে আমি অসুস্থ বোধ করি। ক্রাইসিস তো বলতে গেলে কেটেই গেছে। তা গেছে, কিন্তু শুনতে পাচ্ছি সাইকোসোম্যাটিক ডিজিজের ভয় দেখা দিয়েছে। আজকের দিনে মানসিক সুস্থতা কি একজনও সুস্থ মানুষের আছে? তা ঠিক। বলেই পারিজাবাবু তর্কে নিবৃত্তি দিলেন। বুঝলেন যে আজকে ব্যানার্জি সাহেব তর্কে হারবেন না বলে মনস্থ করেই বাড়ি থেকে বেরিয়েছেন। তবে ব্যানার্জি সাহেবকে দেখে পারিজাবাবু একটু অবাকও যে হলেন না, তাও নয়। কি একটা পরিবর্তন ঘটে গেছে মানুষটার মধ্যে, একদিনের মধ্যেই। পারিজাবাবু চলে যেতেই গোপেন কাজে মন দিল। সকালে চান করেই বেরিয়ে এসেছিল। বাড়িতে ব্রেকফাস্টও খায়নি। আজ অফিসে বসেই কাজ করছে। শপে যায়নি একবারও। কাজ করছে বটে, কিন্তু কাজে মোটে মন বসছে না। হুড়হুলাগড় ইন্ডাস্ট্রিজ এবং এমডি সুমন সেন এতদিন তাকে ভীষণভাবে পেয়ে বসেছিল। শ্রী কত ঠাট্টা করেছে একদিন গোপেনকে নিয়ে। আজও নিশ্চয়ই ঠাট্টা করছে, তবে ঠাট্টার রকমটা ভিন্ন। তার কাজ, তার কোম্পানি, তার ম্যানেজিং ডিরেক্টর কিছুরই আর বিশেষ কোনো ভূমিকা নেই গোপেনের নিজের কাছে। ও বুঝতে পারছে যা, ওর নিজের জগৎ তা ওকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ও সেই জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। আজকে সেই জগতের চেহারাটা পুরোপুরি পাল্টে গেছে, এবং পাল্টে গেছে বলেই অন্য কিছুরই দাম নেই আর বিন্দুমাত্র। হ্যালো, আমি বলছি। কে? আমি শ্রী। শ্রীর গলা সত্যিই চিনতে পারেনি গোপেন। নিজে অবাক হয়ে গেল গলা চিনতে না পারায়। আমি শ্রী, আবারও বলল শ্রী। কোত্থেকে? ভানু মহাপাত্রের দোকান থেকে। কি চাই? কিছু চাই না। সকালে কিছু না খেয়ে চলে গেলে কেন? এক কাপ চাও তো খেলে না। জিপ নিয়ে বাইধর এসেছে, আমি তাকে বসিয়ে রেখেছি। কেন? আমি একটু হাসপাতালে যাব সুমনকে দেখতে। ওকে নিয়ে যেতে পারি কি? 12টা 12:30 নাগাদ বাড়ি ফিরে ওকে তোমার কাছে পাঠিয়ে দিলে হবে? হাসপাতালে যাবে? একা? একা কেন? ওখানে তো কত লোকই থাকবেন। সুমনের মাও থাকবেন। তিনিই বলেছেন যেতে। গেলে যাবে, তা আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার অনুমতির কি দরকার আছে কোনো? নিশ্চয়ই নেই। আমি তো কিন্ডারগার্টেনের ছাত্রী নই। তোমার গাড়িটা আটকে রাখবো, তোমার অসুবিধা হবে কিনা সেই কথাটাই শুধু জিজ্ঞেস করছিলাম। তোমার গাড়ি না পেলেও আমাকে যেতে হবে। মাসিমা বলেছিলেন বললেই তিনি গাড়ি পাঠিয়ে দেবেন। মাসিমাটিকে? সুমনের মা। ও, তাহলে তাকেই বলো না। তাই বলবো। তবে বাইধরের সঙ্গে হাসপাতালে পৌঁছেই তোমার কাছে ওকে পাঠিয়ে দেব। কাল থেকে ওকেই বলবো গাড়ি পাঠাতে। তোমাকে আর বিরক্ত করব না। শ্রী আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অসহিষ্ণু গলায় ঠিক আছে বলে রিসিভারটা নামিয়ে রাখলো গোপেন। ফোনটা আবার বাজলো। হ্যালো, আমি শ্রী বলছি। ফোনটা অমনভাবে রেখে দিলে কেন? কাল রাতের অভদ্রতা অসভ্যতা সহ্য করেছি বলে মনে করো না যে বারবার করব। আবারও গোপেন রিসিভারটা নামিয়ে রাখলো। এবার আরো জোরে, ঘটাং শব্দ করে। আবার বাজলো ফোনটা। দাঁতে দাঁত চেপে চিলের মতো ছোঁ মেরে রিসিভারটাকে তুলে খুব গম্ভীর গলায় গোপেন বলল, হ্যালো গোপেনদা, আমি কালু বলছি। একই রকম বিরক্তির গলায় গোপেন বলল, বল।
এই কালুর জন্যই কাল ড্রাঙ্ক হয়ে গেছিল গোপেন এবং শ্রীকে চড় মেরেছিল। তার ভেতরের অন্য এক অজানা গোপেন বেরিয়ে পড়ে বড়ই মুশকিলে ফেলেছিল গোপেনকে। হাসপাতালে যাবে না? না। কেন, কি হলো? বৌদির সঙ্গে রাগারাগি করেছো বুঝি রাতে? কাজের কথা থাকলে বল। এই তো কাজের কথা। মনে হচ্ছে রাগারাগি করেছো। আজকে আমি লাঞ্চের সময় অবধি কারখানা করে ছুটি নিচ্ছি। কেন? কাজ করতে আর ভালো লাগে না। সুমন সেনের নামের জন্য অনেক করেছি। কোন পাবলিক সেক্টর কোম্পানিতে এত কাজ করে লোকে? বেশিরভাগ কোম্পানিতেই তো কোটি কোটি টাকা লস। আমরা যে প্রফিট করে দিচ্ছি তাতে আমাদের কি লাভ? তুই তো রমেন পালের মতো কথা বলছিস দেখছি। তুইও কি ওদের সঙ্গে ঘোট পাকাচ্ছিস? হো, সেটা পাকাতে চাইলে আমি একাই পারি। কারোর সঙ্গেরই দরকার হয় না। তবে ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। সেন সাহেব চোখের সামনে থাকলে এ চিন্তা মাথায় আনাও মুশকিল ছিল। কিন্তু কথায় বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তাই এখন ভাবছি, আমরা সকলে সেন সাহেবের স্পেলের মধ্যে আছি। ঘোরের মধ্যে ওর বশীকরণ মন্ত্রে বশীভূত। তুমি কি বলো? আমি আর কি বলবো? কাজ তো মানুষের নিজের আত্মসম্মানের জন্যই করে বলে জানতাম। কাজ যারা করে না অথচ মাইনে নেয়, তারা মানুষই নয়। নিজের সন্তুষ্টির জন্যই কাজ করি আমি, সুমন সেনের জন্য নয়। ভেবে দেখো আমার কথাটাও। আমি লাঞ্চের সময় বেরিয়ে যাব চামুণ্ডী মন্দিরে। বহুদিন যাইনি। হঠাৎ? না, মনটা বড় উচাটন হয়েছে। কেন? মাঝে মাঝে আমার এমন হয়। কি যেন কামড়ায় আমাকে। নিজের বেয়ারিং কারেক্ট করার সময় আসে। গোপেন চুপ করে রইল। কালু আবার বলল, হাবিব থেকে কাবাব পরোটা নিয়ে নেব। ভোদকার বোতলও নেব। মন্দিরে কাবাব পরোটা আর ভোদকা? মন্দিরের মধ্যে কে ঢুকছে? আমি ভগবান ভগবান মানি না। মন্দিরের মধ্যে কি আছে জানিও না, জানতে চাইও না। তবে মন্দিরের চারপাশের বন পাহাড়ের দৃশ্য অতি চমৎকার। ঝর্ণাও আছে। ঝর্ণার পাশে কোথাও বসবো জঙ্গলের মধ্যে। মনটা শান্ত হয়ে যাবে। বড় শান্তি বনে জঙ্গলে। বড় বড় গাছের নিচে, জানো গোপেনদা? মায়েরই বলছি। যাবে কিসে করে? কেন, আমার স্কুটার নেই জানো? খেয়ে দেয়ে স্কুটার চালিয়ে ফিরবি? উল্টে মরবি পাহাড়ি পথে। তা আর কি করবো, গাড়ির মালিক হয়ে তারপর মাল খেতে হলে তো জিন্দেগি কাবার হয়ে যাবে গো আমার। যাই হোক, তোমাকে জানিয়ে রাখলাম। আমি ঠিক একটাতে বেরোবো। কার্তিক মাস যেমন কুকুরদের সিজন, মে মাস যেমন রবীন্দ্রসঙ্গীত গাইয়েদের সিজন, তেমনি এটা হচ্ছে আমার মাল খাওয়ার সিজন। ফিরবি কখন? গোপেন শুধলো। রাতের বেলা ফিরবো। শুক্লপক্ষ এখন, জ্যোৎস্না থাকবে। জ্যোৎস্না বলে একটি মেয়ে আমাকে ডোরি দিয়েছিল যখন অ্যাপ্রেন্টিস ছিলাম। শুক্লপক্ষের রাতে বনের মধ্যে গেলেই সেই শালিকে আমি আমার কাছে খুব কাছে অনুভব করি। সে চলে গিয়ে চিরদিনের মতো আমারই হয়ে আছে। মন অশান্ত হলেই বনে যাবে, দেখবে মন ঠান্ডা হয়ে গেছে, জল ছড়ানো শীতল পাটির মতো। ছাড়লাম বলেই কটাং করে রিসিভার নামিয়ে রেখে দিল কালু। রিসিভারটা নামিয়ে রেখেই গোপেনেরও মনে হলো সুমন সেনের জন্য শুধু কালুই নয়, রমেনই নয়, যাকে ও স্যাক করেছিল ও নিজেও একটু বাড়াবাড়ি করেছে। ওরা তো সকলেই কম্পোনেন্টসই মাত্র। কৃতিত্ব তো সুমন সেনেরই একার। তাদের কথা আর কে জানবে, কে অ্যাপ্রিসিয়েট করবে? ফোনটা উঠিয়েই কালুর ডিপার্টমেন্টাল লাইন চেয়ে বলল, কালু স্কুটার নিস না, বাইধরকে নিয়ে আমি যাব। 2 বোতল ভোদকা নিস। আমি খাওয়াচ্ছি আজকে। কাল তুই খাইয়েছিলি। কাবাবের সঙ্গে চাপও নিস। আমি একটা সময় তোকে তুলে নেব। মহুয়া গাছটার নিচে দাঁড়িয়ে থাকিস। কোন মহুয়া গাছ গোপেনদা? কোঅপারেটিভ স্টোরের সামনের। আচ্ছা। আজকেও ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরবে, ঠিক করলো গোপেন। এই মুহূর্তে এর চেয়ে খারাপ অথবা ভালো কিছু করার আর নেই বলে। মদ খাওয়া বা ড্রাঙ্ক হওয়ার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং এক ধরনের লজ্জা আছে। সেই কথাই গোপেন জানতো চিরদিন। ও হঠাৎ এমন কেন করছে তা নিজেই বুঝতে পারল না। সময় মতো কালুও যেন তার গায়ে জোকের মতো সেটে গেল। এ রহস্য বুদ্ধির বাইরে। বাইধরকে আসতে দেখলো কিছুক্ষণ পরে। জিপটা পার্ক করিয়ে বাইধর ঘরে এলো।
গোপেন বলল, তুমি খেয়ে নাও, আমি 1টা বাজতে 5 মিনিট আগে বেরোবো। তেল আছে তো জিপে? কোথায় যাবেন? চামুন্ডি মন্দির। যাওয়া আসা হবে? হ্যাঁ স্যার। তবে যাও। মেম সাহেব এই চিঠিটি দিয়েছেন। বলেই বুক পকেট থেকে একটি মুখ বন্ধ সাদা খাম বের করে দিল বাইধর গোপেনকে। মেম সাহেব হাসপাতালে গেছেন? হ্যাঁ। ফিরবেন কি করে? তা তো জানি না, তবে বললেন আমাকে যেতে হবে না। ঠিক আছে। বাইধর চলে গেলেই চিঠিটা খুলল গোপেন। প্রীতিভাজন এসু। একজন মারাত্মক রকম আহত, মানসিকভাবে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার এবং তার মাকে দেখতে যাওয়ার মধ্যে এমন কি অপরাধ থাকতে পারে তা আমার বুদ্ধির বাইরে। তুমি তো আমাকে কতদিন বলেছ সুমন সেনকে দেখতে যাওয়ার জন্যে। সুমন সেন যে আমার পূর্ব পরিচিত তা তো আমি আগে জানতাম না। কিন্তু পূর্ব পরিচিত হলেও তাতে তোমার বিশেষ উষ্মার কি কারণ তাও আমার বুদ্ধির বাইরে। নিজেকে আমার অবস্থায় ফেলেই বিচার করো, তাহলেই বুঝতে পারবে আমার ব্যবহার স্বাভাবিক না অস্বাভাবিক। তোমার দুর্ব্যবহার নিয়ে আমি কাল প্রায় সারা রাত এবং আজ সারাটা সকাল অনেকই ভেবেছি, এখনো ভাবছি। আমি মনস্তত্ত্ববিদ নই, কিন্তু আমার মনে হয় যে তুমি আমাকে খুব ভালোবাসো বলেই সুমন আমার পূর্ব পরিচিত ও বন্ধু জেনে তুমি ঈর্ষান্বিত হয়েছ। তুমি ভয় পাচ্ছ। তোমারও আমার বিয়েটাও হয়েছিল সম্বন্ধ করেই। দুজনেই দুজনকে প্রাণপণ সুখী করতে চেয়েছি। ফাঁকি যদি এই সম্পর্কের মধ্যে কোথাও থেকে থাকে সেটা আমাদের কৃত বা কৃতকর্মের মধ্যে নয়। যারা আমাদের অভিভাবক তারাই জানবেন যে ফাঁকি ছিল কিনা। কিন্তু তুমি তো আমার প্রতি একদিনের জন্যও দুর্ব্যবহার করনি ওপেন। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ছেলে মেয়ে না হওয়ার জন্য দোষ যদি কিছু থেকে থাকে তা তো আমারও সমান। অন্তত এখন পর্যন্ত জানা যায়নি কার অক্ষমতার দরুন আমাদের সন্তান হয়নি। আমাদের বিবাহিত জীবনে চিড় ধরবার মতো কিছু ঘটেছে বলে আমি মনে করি না। আমাকে তুমি কি ভাবো তা আমি জানি না। শুধু আমিই নই, বেশিরভাগ মেয়েই অত্যন্ত সংযমী এবং হয়তো তোমার চেয়ে বেশি সৎ এবং কর্তব্যনিষ্ঠ। আমার বিরুদ্ধে তোমার অভিযোগ ঠিক কি এবং কেন তা জানা আমার একান্তই দরকার। তা না জানিয়ে যদি কালকে রাতের মতো ব্যবহার আবারও কোনোদিন করো তাহলে তোমার সঙ্গে আমি আর নাও থাকতে পারি। তা যদি ঘটে তবে তা ঘটবে অন্য কারোর সঙ্গে থাকার জন্য নয়, তোমারই দুর্ব্যবহারে। এ কথাটা সত্যি বলেই যেন। ইতি শ্রী। চিক চুই একটা আওয়াজ হলো এবং আওয়াজটার সঙ্গে সঙ্গেই পাহাড়ি পথের লাল ধুলো যেন পিচকিরির মুখের আবিরের মতো উৎক্ষিপ্ত হয়ে জিপের পেছনে উড়ে গেল। কালু বলল, হলো গেল, যেখানে বাঘের ভয় সেখানেতেই সন্ধে হয়। বাইধর বিরক্ত মুখে নামলো স্টিয়ারিং ছেড়ে। ভ্রু কুচকে বলল, আপনাদের নামতে হবে, টায়ার পাংচার হয়েছে। তুমি ভালো মনে আজ সঙ্গী হওনি গোপেনদা। কালু বলল, মনের ভালো মন্দ কি আমি নিজেও জানি? কতক্ষণ লাগবে বাইধর, জ্যাকটা আছে তো? কালু বলল, হচ্ছি হচ্ছি, সব বুঝছি। বিরক্ত গলায় বলল বাইধর। গোপেন একটু অসন্তুষ্ট হলো। ড্রাইভারের কাজ গাড়ি চালানো এবং এই কাজের মধ্যে টায়ার পাল্টানোর কাজও পড়ে। গাড়ি চললে মাঝে মাঝে টায়ার পাংচার হয়ও। এতে এত উষ্মার কারণ কি থাকতে পারে তা ভেবে পেল না। অবশ্য গত রাতে বাইধরেরও নিশ্চয়ই ঘুম ভালো হয়নি। গাড়িটা পাহাড়ের উপর চড়েছিল, 1000 খানেক ফিট হবে। এক পাশে খাদ, অন্য পাশে উঁচু পাহাড়। পথের পাশে খাদের দিকে পাথর আর সিমেন্ট দিয়ে বেঁধে পাঁচিলের মতো করা, যাতে গাড়ি সরাসরি খাদে না গিয়ে পড়ে। জিপটা থেমে যেতেই বনের পাহাড়ের খাদের শেষ দুপুরের আশ্চর্য এক অপ্রাকৃতিক নিস্তব্ধতা ওদের গ্রাস করে ফেলল। খাদের মধ্যে শিমুল, বাঁশ আর নানা হরজাই গাছের জঙ্গল। জঙ্গলের মধ্যে একটি পাহাড়ি নালা বয়ে চলেছে। এই নালাটির উৎপত্তি হয়েছে চামুণ্ডী মন্দিরের পাশের ঝর্ণা থেকেই। ঝর্ণার নামও চামুণ্ডী নালা। সূর্যটা পথের পাশের উঁচু পাহাড়ের আড়ালে থাকাতে উপত্যকা এখন ছায়ায় ভরে গেছে। বসন্তর পরে গাছে গাছে নতুন পাতা এসেছিল। তখন যাদের পাতা আগে ঝরেনি সেসব পাতা ঝরা গাছেদের কারো কারো পাতা এখন ঝরছে।
বনভূমির পদতল নানা রঙা ঝরা পাতাতে ছেয়ে আছে। ঝিরঝির করে স্নিগ্ধ ঠান্ডা হাওয়া বইছে একটা বনের পাতায় পাতায় ঝিরঝিরানি মচমচানি তুলে। টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে উপত্যকার এপাশ থেকে ওপাশে। সবুজ রঙা মুঠি ভরা খুদে খুদে পাখিগুলো ধাতব শব্দে ডাকছে, পিটি টুট পিটি টুট পিটি টুট পিটি টুট। কালু বলল, এইবেলা কাবাব পরোটা সাঁটিয়ে নেই গুরু, কিন্তু এমন সিনসিনারির মধ্যে খাওয়ার কথা মনেও পড়ে না। ধুর শালা, এসব জায়গাতে এলেই আমার সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছে হয়। কি শান্তি বলো তো মায়েরি গোপেন্দা। এখানে আসার পরও কারো হুড়হুড়াগড়ে ফিরে গিয়ে সুমন সেনের ইমেজ গড়ে তোলবার জন্য প্রাণাতিপাত করতে ইচ্ছে করে? তুমিই বলো। গোপেন পথপাশের ওই সিমেন্ট পাথরের বেড়ার উপর গিয়ে বসেছিল। একটা সিগারেট ধরিয়ে বলল, যা বলেছিস। ঘটাং করে আওয়াজ করে জিপের পেছনের টুল বক্স থেকে জ্যাকটা বের করলো বাইধর। ওই নিস্তব্ধ পরিবেশে ওই সামান্য শব্দতেই যেন মনে হলো বোমা ফাটল। তুমি সারিস্কাতে গেছো গোপেনদা কখনো? সেটা আবার কোথায়? চমকে উঠে বলল গোপেন। নিজের ভাবনাতে বোধ হয়েছিল। রাজস্থানে আলোয়ার স্টেট ছিল না, সেই নেটিভ স্টেটের রাজার শুটিং প্রিজার্ভ ছিল সারিস্কা। ভারী সুন্দর জঙ্গল, ঠান্ডায় বেজায় ঠান্ডা আর গরমে বেজায় গরম। সেখানে কালীঘাটি বলে একটি ঘাট আছে। এই জায়গাটা দেখে কালীঘাটির কথা মনে পড়ে যায় যখনই আসি। সারিস্কা গেছিলি কেন তুই? বারে, আমি তো সোনার কারখানায় কাজ করতাম এখানে জয়েন করার আগে। জায়গাটার নামই সোনা, গোল্ড নয়। হট স্প্রিং আছে একটা, হরিয়ানা রাজস্থানের বর্ডারে। বিখ্যাত জায়গা। ওই অঞ্চলে চষে বেরিয়েছি। জয়পুর, উদয়পুর, মাউন্ট আবু, জয়সালমীর, পুষ্কর, আলোয়ার, আরো কত জায়গা। এই বেড়ানোর শখে তো বিয়ে করাও হলো না। মাল কিছু জমাতে পারলেই না বিয়ে করব। যত্র আয় তত্র ব্যয়। তবে গুরু, অনেক বিয়েওয়ালা পার্টি দেখলাম। বেশ আছি। তাছাড়া যখন মিল্ক ইজ সো চিপ ইন দ্য মার্কেট, হোয়াই শুড আই প্রোভাইড আ কাউ? বেশ আছি, বেঁচে গেছি। এক মুহূর্তের জন্য গোপেনের ঈর্ষা করতে ইচ্ছে হলো কালুকে, কিন্তু মুখে কিছুই বলল না। বাইধর কাছে এসে বলল, স্টেপ নিতে হাওয়া নেই। কালু ফিচ করে হেসে বলল, ফার্স্ট ক্লাস। সে কি, এখন কি হবে? আতঙ্কিত গলায় বলল গোপেন। ঠান্ডা গলায় কালু বলল, হবে আবার কি, কোনো গাড়ি বা ট্রাকে তুলে দেবো বাইধরকে। জিরারিতে নেমে যাবে, যেখানে অনেক টায়ার টিউব মেরামত করার দোকান আছে। কোনো ট্রাক বা গাড়ি এলে তো যা পাণ্ডব বিবর্জিত পথ। আরে আসবে আসবে, নইলে টায়ারটা গড়াতে গড়াতেই নিয়ে যাবে বাইধর জিরারিতে। হ, অবিশ্বাসের গলায় বাইধর বলল। নীরব বক্তব্য এই যে, শেষে এই আঁকা বাঁকা পাহাড়ি পথে টায়ারটাই গড়িয়ে গিয়ে খাদে পড়ে যায় আর কি। সেটাও একটা কথা বটে। বাইধরের হর মানে বুঝে নিয়ে কালু বলল, তবে? গোপেন চিন্তান্বিত গলায় বলল, কারণ গাড়িটা কোম্পানির হলেও তারই ব্যবহারের জন্যই তার হেফাজতে আছে। কালু বলল, জিপটা বাইধরের, সে যেমন বুঝবে তেমন করবে। এই নাও বাইধর, 25টা টাকা ধরো। হেঁটে যাও, ট্রাকে যাও, বাসে যাও, যেমন করে হয় যাও। গিয়ে জিরারিতে টিউব বা টায়ার বা দুই সারিয়ে নিয়ে আবার কিছু ধরে ফিরে এসো। আমরা ততক্ষণে হেঁটে হেঁটে এগোচ্ছি। কোথায়, মন্দিরে? সে তো অনেক পথ, কোথায় খুঁজবো? বাইধর আতঙ্কিত গলাতে শুধোতে লাগলো। এই কালুকে বাইধর মোটেই ভালো চোখে দেখছে না। না, মন্দিরে নয়, মন্দিরের মাইল 2 নিচে। ঝর্ণাটা যেখানে পথ পেরিয়ে গেছে তারই বাঁদিকের সমান জঙ্গলে থাকবো আমরা। জঙ্গলে? একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। সাপ, খোপ, বিছা, বাঘ, পেন্ড্রা সব আছে। অন্ধকারে খুঁজবো কি করে? আরে কাই পাট্টি করেছি তু। সন্ধ্যা হলেও অন্ধকার হবে না, আজ ত্রয়োদশীর রাত। আপনাদের কোথায় খুঁজতে যাব আমি? যে রাতেই হোক, জঙ্গল তো বটেই। আমাদের খুঁজতে হবে না তোমায়, জিপটাই এ নালার কাছে রেখো, আমরা চলে আসব। এরকম নীলবর্ণ শৃগালের মতো মাহেন্দ্র জিপ তো হুড়হুড়াগড়ে 2টি নেই। দর্শন মাত্রই চিনে নেব আমরা। গোপেন বলল, আরো 10টা টাকা রাখো, চাটা খেয়ে নিও। বাইধর মুখ গুজ করে বলল, টাকা আছে। তাহলে আমরা এগোলাম।
বলেই কালু উপরের দিকে হাঁটা দিল। গোপেন তার পেছন পেছন। 10 মিনিটের মধ্যেই যেন এক স্বর্গরাজ্যে পৌঁছে গেছে বলে মনে হলো গোপেনের। সত্যিই বড় শান্তি এখানে। ঠান্ডা এয়ার কন্ডিশনড ঘরের মতো। কচিত পাখির ডাক, স্নিগ্ধ কলুষমুক্ত হাওয়ার ফিসফিসানি। বড় ভালো লাগতে লাগলো গোপেনের। মনে পড়ল না কখনো এর আগে ঠিক এমন জায়গাতে এসেছে বলে। অথচ হুড়হুড়াগড়ের কত কাছে। হুড়হুড়াগড়ে এসে হচ্ছে কম দিন নয়। কালু গোপেনের মনের ভাব বুঝে বলল, স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে তাই এখানেই, বুঝেছো দাদা? হুম, চলো আমরা আগের বাঁকটাতে গিয়ে বসে খাবো। খেতে খেতে সূর্য ডুবে যাবে। আসলে ডুববে অনেক পরেই। আমরা পাহাড়ের খোদলে আছি বলে প্রায় ৮ ঘন্টা আগে সূর্য অদৃশ্য হবে এখান থেকে। এখানে ভোরের প্রথম আলো পৌঁছতে ৮ ঘন্টা সময় নেয়। খাওয়া শেষ হতে হতেই যেমন সূর্য ডুববে, তেমন চাঁদও উঠবে। চাঁদ অন্দর, সূর্য বাহার। আরো একটু এগিয়ে ওই ঝর্ণার পাশে সমতল বনের মধ্যে পাথরের উপরে বসে থাকবো আমরা। তোমার যদি কোনো প্রশ্ন থাকে নিজেকে শুধোবার, যদি সমস্যা থাকে কোনো সমাধান করবার, তবে ওইখানে বসে নিজেকে শুধোবে। চাঁদকে সাক্ষী রেখে সমস্যার কথা ভাববে। দেখবে আপনা হতেই সব উত্তর পাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ আমার পরীক্ষিত সত্য। তাই তাই আসলে আমি এই চাকরি বাকরি ছেড়ে দেব গোপেনদা। আমাকে এই বন, পাহাড়, এই দুধলি রাত, এই 22 ক্যারেট গোল্ডের সূর্যাস্ত বড়ই তীব্রভাবে টানে। এত আনন্দ পাই আমি যে কি বলবো। একজন মানুষের পেট পুরোতে কি বা লাগে বলো? গান গেয়ে যেটুকু পাবো মাধুকরীতে, তাতেই নিজের একার পেটে চলে যাবে। তাহলে আর অত চিন্তার কি? চিন্তা তো অন্য মানুষদের সঙ্গে থাকলেই। খাবি না এবার? খাবো, কিন্তু সত্যি বলছি, খিদে তৃষ্ণাও চলে যায় এমন এমন জায়গাতে এলে। গোপেন কালুর উচ্ছ্বাসে বাধা দিল না। গোপেন ভাবছিল, একদিন তো মানুষ এমন বনে নির্জনেই বাস করত। তারাই তো শখ করে ও কথাকথিত সভ্যতার তাগিদে শহরে গিয়ে ভিড় করেছিল, সভ্য হয়েছিল, বুদ্ধিমান হবার সাধনায় ব্রতী হয়েছিল। আজ হয়তো সেই প্রসেসকে উল্টোবার প্রয়োজন ঘটেছে। বিভিন্ন মানসিকতার স্তরে কালুর ভাবনাটি নাড়াচাড়া করছে। এ নিয়ে ভাববার অবকাশ সত্যিই হয়তো রয়েছে। এই মুহূর্তে গোপেনের তার অত্যন্ত ব্যক্তিগত ভাবনা চিন্তা ছাড়া, শ্রী সুমন গোপেন এই ত্রিভুজের ভাবনা ছাড়া অন্য কিছু ভাবার মতো সময় বা মানসিকতা নেই। এই প্রেক্ষিতে কালুর এই একটানা ভাষণ ওর ভালো লাগছে না। অন্যভাবে ভেবে দেখলে দেখতে হচ্ছে যে কালুর এই একটানা কথা তাকে কিছুক্ষণের জন্য অন্তত বিশ্রাম দিয়েছে ওই জটিল পরিস্থিতি নিয়ে মগ্ন হয়ে থাকার থেকে। সব জিনিসেরই যে ভালো মন্দ দিক আছে তা গোপেন বিলক্ষণই বুঝতে পারে। কাবাব পরোটা খেতে খেতেই অন্ধকার হয়ে গেল। হাবিবের দোকানের খাবার এমন করে মহুয়ান পাতায় মুড়ে দেয় যে অনেকক্ষণ তা গরম থাকে। কালু বলল, লক্ষ্য করেছ সূর্যাস্তের ঠিক আগেই বনে পাহাড়ে ভীষণ এক ব্যস্ততা চারিয়ে যায় পাখিদের মধ্যে। কোটরা হরিণের ডাকে, কখনো বা বাঘের ডাকেও। কপাল ভালো থাকলে শুনতে পাবে। গোপেন বলল, আমার কপাল ভালো হয়ে দরকার নেই। ভোদকার বোতলটা খোল, শীত শীত করছে। হেই নাও না, বোতল তো দুটো আছে। জল মেলাবে না? পরে হবে, গ্লাস ট্লাস কোথায় এখানে? চলো আস্তে আস্তে এগোই উপরের দিকে। চল। মিনিট কয়েক চলবার পরে হঠাৎ কালু বলল, দেখো গোপেনদা। গোপেন চেয়ে দেখল পশ্চিম আকাশে যেখানে সূর্যের শেষ আভাটুকু তখনও রয়েছে, ঠিক তার বিপরীতে একটি থালার মতো, কাঁসার থালার মতো চাঁদ উঠছে। বাহ! অজানিতে গোপেনের মুখ দিয়ে বেরিয়ে এলো শব্দটা। আরো 10 মিনিট পর সমতল একটি জায়গাতে এসে পৌঁছালো ওরা। একটু পরেই সমস্ত বন রূপঝুরি হয়ে যাবে দেখো। গাছের পাতায় পাতায় রূপোর পাতা ঝরবে, রূপোর ঝালর ফুল। বনের মধ্যিখানে পরিষ্কার সমতলে রূপোর গাছে পাতা হবে। ঝিঝিরা শরদে ধুন বাজাবে দেখো। গোপেন মুখ খুলে বলল, থাম, আর বেশি কাব্যি করতে হবে না। কিন্তু গোপেন সত্যিই মুগ্ধ হয়ে গেছিল। কালু যখন ওকে নিয়ে বনের মধ্যে সাদা গ্রানাইটের এক মস্ত চাঙড়ের উপর বসালো, তখন গোপেনের মনে হলো
এমনি শিলাসনে বসেই বোধহয় সাধু সন্তরা ধ্যান করেন। হঠাৎ কালু বলল, আচ্ছা গোপেনদা, কমিউনিস্টদের চাঁদের উপরে এত রাগ কেন বলো তো? গোপেন হেসে হেসে বলল, শুধু কমিউনিস্টরাই বা কেন, সমস্ত বুদ্ধিজীবীরাই চাঁদের উপর খাপ্পা। কিন্তু কেন বলো তো? ওদের বুদ্ধি চাঁদের আলোয় ঘুলিয়ে যায় বলেই কি? হাসলো গোপেন কালুর কথাতে। বলল, জানি না। যাকগে, এমন সুন্দর সন্ধেতে কমিউনিস্টদের আলোচনা বাদ দাও। এবার কথা থামা তোর। আমার মনটা কালু বিশেষই বিচলিত আছে। সে কি আর জানি নে, নইলে তোমাকে এখানে ধরে আনলুম কেন? আমার বউ। কে তোমার বউ? আহ, শ্রী। কিসের জোরে তোমার বউ? তার মানে? তার সঙ্গে গোপেনের বউ বা জগবন্ধুর কন্যার কি তফাৎ? মানে, বিয়ে করা বউ আমার। বিয়ের মন্ত্র কি বুঝেছিলে দাদা? সেটা বিয়ের মন্ত্র না হয়ে তো শ্রাদ্ধর মন্ত্রও হতে পারত, নাকি? সংস্কৃত ভাষার কি তুমি এক বর্ণও বোঝো? না, সেটা ঠিক, মিনমিন করে বলল গোপেন। এই জন্যই তো আজকাল বিয়ের পরেই অত লাঠালাঠি, মারামারি, ডিভোর্স। কোনো ছেলে বা মেয়েই তো আর বিয়ের মন্ত্র বুঝছে না। আর শালার পুরুতরাও হয়েছে তেমন। রক্ষেকালীর না বিয়ের মন্ত্র বলছে না শ্রাদ্ধর, তা তারাই নিজেরাই জানেন। কেউ কর্পোরেশনের ক্লার্ক, কেউ এইজি বেঙ্গলে লেজার চেক করে, পুজো আর্চার দিনে পইতে ঝুলিয়ে নাদু ভুঁড়ি দুলিয়ে পুরুতের কর্ম করে। ওই অপকর্মে আর সুফল কি হতে পারে, তুমিই বলো। কথাটা ভাববার মতো। গোপেনের বিয়ের মন্ত্র গোপেন সত্যি প্রায় কিছুই বোঝেনি। শ্রী হয়তো আরো কম বুঝেছে, তাই মন্ত্র পড়ে ওদের যে বিয়েটা হয়েছে তার কোনো সুচিতা ওদের দুজনের কাছেই তেমন নেই। তবে বিয়ের পরে ওরা দুজনে মিলে নিজেদের চেষ্টায় ও যত্নে একটি সুন্দর সম্পর্ক গড়ে নিয়েছিল, যা অবশ্য এখন ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। বনের গভীর থেকে একটা পাখি ডাকছে, টাকু 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 টাকু। পাহাড়তলি থেকে তার দোসর সাড়া দিচ্ছে, টাকু 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 টাকু। একটা খালি ট্রাক নেমে গেল পথ বেয়ে। তার পেছনে যে সামান্য মালপত্র ছিল, তার ট্রাকটি খালি থাকায় প্রচণ্ড শব্দ করে ঝাঁকাতে ঝাঁকাতে লাফাতে লাফাতে চলেছে। কালু বলল, যাক, এতক্ষণে বাইধরের হিল্লে হলো। কেন? বাহ, ট্রাক ধরে ও স্টেপনি নিয়ে জিরানিতে যাবে। কতক্ষণে ফিরবে? তা ঘন্টা দুয়েকের ধাক্কা তো বটেই। উপরে আসার ট্রাক পেলেই না ফিরবে। ট্রাকের শব্দ মিলিয়ে যেতেই আবার সে অপার্থিব গা শিরশির করা নিস্তব্ধতা, ভোদকার নেশা এবং চাঁদের আলো আরো জোর হতে লাগলো। চাঁদের আলোয় গোপন তার ডান হাতের পাতাটি মেলে ধরল চোখের সামনে। এই হাত দিয়ে সে চড় মেরেছিল শ্রীকে। একবার ইচ্ছে হলো হাতটা কেটেই ফেলে দিলে কি হয়। এই গোপেন ব্যানার্জির শিক্ষা, সহবত, ভদ্রতা সম্বন্ধে এত দীর্ঘ বছর তার অনেকেরই শ্লাঘা ছিল। সব কিছু কালকে রাতে মিথ্যা প্রতিপন্ন হয়েছে। আজ সকালে ফোনে যেভাবে কথা বলেছে শ্রীর সঙ্গে গোপেন, তাতেও। কালু স্বগতোক্তির মতো বলল, যে ঘরের ভিতটা সম্বন্ধে সন্দেহ আছে গভীর, সেই ঘর তো ঠেলা লাগালেই ভেঙে যায়। গরু মোষে ঘা ঘষলেই হুড়মুড় করে ভেঙে পড়ে। তাই ঘর ফরের ঝামেলা আমি কখনোই করব না। আহ, হঠাৎ এ কথা? হঠাৎ আবার কি? কথা তো মনে হঠাৎ হঠাৎই আসে। এ তো কথা নয়, নিজের সঙ্গে নিজের কথা বলাও কি কথা বলা? নিজের সঙ্গে নিজে কথা না বলেই কথা বলতে হয়, তাই? হ্যাঁ। আচ্ছা। রাত বাড়ছে, নতুন নতুন পাখি চামুণ্ডী মন্দিরের পাহাড়ে তাদের গান শোনাচ্ছে। চাঁদের আলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই পাহাড়টাতে ডেলোমাইট, ম্যাঙ্গানিজ এবং বক্সাইট বেশি নেই, কোয়ার্টজাইট আর গ্রানাইট বেশি। তাই যেখানে যেখানে পাহাড়ের গা অনাবৃত, সেখানে সেখানে সাদা কালোর খেলা চলছে। রাতের সঙ্গে সঙ্গে নেশাও বাড়ছে। চাঁদের ফুলের ব্যবহার খুলছে। রাতের পাহাড়তলি থেকে বনের গন্ধ উঠে সমতল ভূমি মাড়িয়ে এসে চাঁদের আলোর সঙ্গে মিশে যাচ্ছে। পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিতে ইচ্ছে করছে গোপেনের। নিজের আসল মাপের চেয়ে অনেকেই বড় মাপের হয়ে উঠতে চেষ্টা করছে। ও কি পারবে ক্ষমা করতে শ্রীকে?
সুমনকে দিতে পারবে? দিয়ে দিতে পারবে? যা তার নিভৃত একান্ত ছিল। না, তারপর আর মুখ দেখানো যাবে না এখানে। স্ত্রীকে না দিয়ে দিলেও আর এই মুখ দেখানো যাবে না। কত রকম দয়া, বাহবা এবং অনুকম্পা সে প্রত্যাশা করবে তার বসের কাছ থেকে। তেমন হীন জীবনে তার বিশ্বাস নেই। তাহলে কি স্ত্রীকে নিয়ে হুড়হুড়াগড় ছেড়ে চলেই যাবে চিরদিনের মতো? ছি ছি করবে তাহলেও লোকে, বলবে কাপুরুষ। তাহলেও তো সুমন ভালো হয়ে উঠেই কলকাতাতে চলে আসতে পারে। সুমনের হাত তো অনেকই বিস্তৃত, সেই হাতের নাগালের বাইরে যেতে পারবে না স্ত্রী আর কোনো দিনই। সে সাধ্য স্ত্রীর তো নয়ই, গোপেনেরও নেই। তবে সুমন সেন ফার্স্ট রেট জেন্টলম্যান, তিনি এমন কিছু করবেন না যা অভদ্র জনচিত। আসলে গোপেন স্ত্রীকেই বেশি ভালোবাসে না সুমনকেও, তা এখনো বুঝে উঠতে পারছে না। তাছাড়া যদি স্ত্রীকে নিয়ে এখান থেকে সুমনের বর্তমান ক্রিটিক্যাল অবস্থায় গোপেন এই জায়গা ছেড়ে চলেই যায়, তাহলে স্ত্রীও কি ক্ষমা করবে গোপেনকে? দীপা? দীপার কাছে গেলে কেমন হয়? অদ্ভুত একটি মেয়ে সে। রহস্যময়ী সে হয়তো স্ত্রীকে সুমনের কাছে পাঠানোর জন্যেই এই হেয়ালের চাল চেলেছিল। গোপেনকে ভালো লাগার মতো বিশেষ কিছুই তো নেই গোপেনের। এমন কিছু অবশ্যই নেই যে একবার দেখেই কোনো সপ্রতিভ শিক্ষিত আধুনিক মেয়ে তার প্রেমে পড়ে যেতে পারে। সেটা একেবারেই অবিশ্বাস্য। কিন্তু তবু দীপার কাছে একবার তো না গেলেও নয়। তার আসল উদ্দেশ্যটি যে কি তা না জানলেই নয়। অথচ গেলে দীপা যদি অপমান করে ফিরিয়ে দেয়? দীপার এই অবিশ্বাস্য ভূমিকা এখনো বুঝে উঠতে পারছে না গোপেন। কে জানে সে স্ত্রীকে কি লিখেছিল। কি যে করবে গোপেন কিছুই ভেবে কুলকিনারা পাচ্ছে না। রাতে অনেকই দেরি করে ফিরেছিল। ফিরেই শুনল ভরতের কাছে যে শ্রী নিপাদিদের বাড়িতে চলে গেছে। এমন হতে পারে যে তা ভাবেনি, তবে ভাবা উচিত ছিল। আজকে স্ত্রীর সঙ্গে অনেকই কথা বলার ছিল তার। জানে না বলার কখনো হবে কিনা। ঘড়িতে চেয়ে দেখল রাত 11টা। স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। ভরত জেগেছিল খাবার নিয়ে। একা বাড়িতে ভয়ে ওর মুখ শুকিয়ে গেছিল। কয়েকদিন হলো কোথা থেকে যেন ও একটি সাদা রঙা দেশি কুকুরের ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে। হয়তো সঙ্গী হিসেবেই। স্ত্রীর বিনা অনুমতিতে নিশ্চয়ই আনেনি। তার গলায় নারকোল দড়ি পাকিয়ে রান্নাঘরের লাগোয়া বারান্দাতে রেলিং এর সঙ্গে বেঁধে রেখেছে। ওই তার বন্ধু এখন ফাঁকা বাড়িতে। চান করিয়েছিলি? গোপেন বলল। হ্যাঁ, খুব ভালো করে, ভীম দিয়ে। ভীম দিয়ে? মরে যাবে যে। কখনো করাবি না, ডেটল দিয়ে করাবি। কি খেতে দিয়েছিস? আমার খাবারের অর্ধেক দিয়েছি দাদাবাবু, আপনাদের খাবার নষ্ট করিনি। কেন তা করেছিস? কাল থেকে ওর জন্য আলাদা করে চাল ডাল নিবি। আচ্ছা। নাম কি ওর? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ। মেয়ে কুকুর? হ্যাঁ। কে দিয়েছে নাম? বৌদি। বাহ, ভালো নাম। বলেই গোপেন গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি খাবো না, আমার খাবার তুই আর ক্ষমা ভাগ করে খেয়ে নিস। আচ্ছা। বৌদি কখন গেছেন? হাসপাতাল থেকে ফিরেই খেয়ে দে। কিসে করে এলেন হাসপাতাল থেকে? মস্ত একটা গাড়ি করে দাদাবাবু, বড় সাহেবের গাড়ি। লোকেরা ফিরে ফিরে দেখছিল। তাই? হুম। বৌদি কখন ফিরবেন? জানি না, বলেছেন আপনার সঙ্গে কথা বলবেন ফোনে। বৌদির গালে আপনার 5 আঙ্গুলের দাগ বসে গেছে দাদাবাবু। তুই চুপ কর। হ্যাঁ দাদাবাবু, আজও ওঠেনি। ওই নিয়েই হাসপাতালে গেছিলেন। কেন? বললেন এই আমার গয়না। তাই? তুই তো বড় বেশি কথা বলছিস। যাকগে সে কথা। কাল সকালে আমাকে একটু বাইরে যেতে হবে। সকাল সকাল কিছু খাবার করে দিবি? কি খাবার? লুচি তরকারি তো তুই খুব ভালো করিস। তোর বৌদি তো খুব ভালো বলেন, তাই না? হ্যাঁ, বুঝেছি। কালো জিরে, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি তো? হ্যাঁ হ্যাঁ। কটার সময় খাবেন? 9টার মধ্যে। কোথায় যাবেন? বাইরে। বাইরে মানে হুড়হুড়াগড় থেকে দূরে? কোথায়?
তা তোর বৌদিকে জানিয়েই যাব, একটা চিঠি দিয়ে যাব। তুই পৌঁছে দিতে পারবি নিপাদিদের বাড়িতে? বারে, তা কেন? বৌদি তো হাসপাতাল থেকে আসবেনই আমার খোঁজ নিতে। তবে বলেছেন যে খাবেন না এখানে। কেন? নিপাদিদের বাড়িতে খাবেন। আমি তো চলেই যাব। কবে ফিরবেন আপনি? এখনই বলা যাচ্ছে না। তুই একা বাড়িতে থাকবি কি করে? হয় তোর বৌদি এসে এখানে থাকুন, নয় তুই গিয়ে নিপাদিদের বাড়িতে থাক। আমি অন্য লোকের বাড়িতে গিয়ে থাকবো না। যা ভালো মনে হয় করিস। তোর বৌদির সঙ্গে কথা বলে তারপর করিস। চান করতে করতে ভাবছিল গোপেন যে আজ এক বোতল ভোদকা খেলো, কিন্তু কই চেঁচামেচি তো হলো না। অবাক হলো খুব। মত্ত মানুষ বাধা পেলেই বর্ষার ব্রহ্মপুত্র হয়ে ওঠে, কিন্তু বাধা না পেলে সে শীতের জিঞ্জিরাম নদীর মতো শান্ত। এই কথাটা যারা বাধা দেয় তারা যদি বুঝতো। পরদিন ঘুম ভেঙে গেল খুব সকালেই। বিয়ের পর জোড়া খাটেই শুয়েছে। মাঝরাতে বারবার অভ্যেস বসে হাত বাড়িয়েছিল স্ত্রীর দিকে। হাত বরাবরই শূন্য বিছানায় পড়েছে। ছ্যাঁত করে উঠেছে বুকের ভেতর। তখনও ভালো করে আলো ফোটেনি। আশ্চর্য! কাল সন্ধ্যের চামুন্ডি পাহাড়ের উপরে যে পাখিটা ডাকছিল টাকু টাকু টাক, টাকু টাকু টাক করে, সেই যেন ডাকছে কাছেই কোথাও, আর তার সহচর সমানে সাড়া দিচ্ছে। সঙ্গে নিয়ে যাবার মতো বেশি জিনিস ছিল না। জয়েন্ট অ্যাকাউন্ট ওদের। ১,৫০০ টাকা জমেছে তাতে। সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টটিও জয়েন্ট। তাতেও ১,৫০০ টাকা আছে। এখানের ব্যাংক সকাল ৮টাতে খোলে, ১২টাতে বন্ধ হয়ে যায়। আবার বিকেল ৩টে থেকে ৫টা। ২,০০০ টাকা একটা বেয়ারার চেক কাটলো। তারপর ২টি পাজামা পাঞ্জাবি, ২টি প্যান্ট আর হাওয়াই শার্ট এবং দাড়ি কাপানোর জিনিসপত্র, ২টি করে রুমাল, গেঞ্জি, আন্ডারওয়্যার, বাড়িতে পরার চটি, এসব গুছিয়ে নিল। তারপর চিঠিটি লিখতে বসলো। চিঠি লিখতে ওর গায়ে জ্বর আসে, কিন্তু প্রবাসী বন্ধু-বান্ধব ছাড়া কাউকেই ও চিঠি লেখেনি বলতে গেলে। স্ত্রীকে লেখার সুযোগই হয়নি কখনো, কারণ দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়নি একদিনের জন্যেও। হুড়হুড়াগড়, মঙ্গলবার। শ্রী, কল্যাণী আশু, তুমি যা করেছ তা ভালোই করেছ। সে সম্বন্ধে আমার কিছুমাত্র বলার ইখতিয়ার এবং অধিকারও নেই। তুমি শুনে হয়তো অবাক হবে যে গতকাল আমি কালুর খপ্পরে পড়ে আজ অফিস থেকে দুপুরে বেরিয়ে চামুণ্ডী মন্দিরের পাহাড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি যাকে মৌদ মাতাল বলো সেই কালুরই সঙ্গে। কালুর ছেলেটি কিন্তু বেশ। ওর ভাবনা চিন্তা খুবই অরিজিনাল। কালও অনেক মদ খাওয়া হলো, পরশুর চেয়েও অনেক বেশি। কিন্তু ভরতকে জিজ্ঞেস করে দেখো যে একটুও চেঁচামেচি করিনি বাড়ি এসে। মদ জিনিসটা যে অতীব খারাপ সে কথা সম্বন্ধে আমরা প্রত্যেকেই কম বেশি অবহিত, কিন্তু কিছু গুণও যে তার আছে সে সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। তবে মদ জিনিসটার প্রতি যাদের পারিবারিক অসূয়া আছে তাদের খাওয়া আদৌ উচিত নয়। এই অসূয়া প্রায়ই তাদের মধ্যেই দেখা যায় যাদের বাবা বা অন্য কোনো নিকটাত্মীয় মদের মাধ্যমে পরিবারের বিসর্জন ডেকে এনেছেন। এমন অনেক অ্যাবনর্মাল, সাইকিক, প্রায় পাগল মদ বিরোধী কিছু মানুষকে আমি জানি। তুমি আমার সঙ্গে একটু কনসিডারেট ব্যবহার করলে হয়তো আমি একটু রুক্ষ হতাম না। যাকগে সে কথা। পরিমিতির মধ্যে জীবনের সবকিছু উপভোগ্য জিনিসকে ভোগ করারই আরেক নাম শিক্ষা। এত কথা তোমাকে বলার কারণ যে সুমন সেন প্রায় সব সময়ই মদের উপরেই থাকেন। ওটাই তার স্টেপল ফুড, যদিও কখনো বেচাল হন না, এবং তিনি একজন মানুষের মতো মানুষ। বছরে ২-১ দিন পাকে চক্রে পড়ে আমার মদ খাওয়াকে এমন চোখে দেখলে সুমন সেনের সঙ্গে ঘর করবে কি করে? যাই হোক, পরশু রাতের ব্যবহারের জন্য তোমার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চাইছি। আশা করি নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করবে। আমি আজই হুড়হুড়াগড়ের মায়া ছেড়ে, তোমার স্নেহ প্রেমের বাঁধন ছিঁড়ে, সুমন সেনের কর্মযোগের তীব্র আকর্ষণও কাটিয়ে উঠে চলে যাচ্ছি। ব্যাংকের চেক বইগুলো সঙ্গের মোটা ব্রাউন রং খামটার মধ্যে রইল। আলমারির চাবিও তার মধ্যে রইল। আলমারি খুলে দেখলাম তোমার গয়নাগাটি এবং অন্যান্য নানা সম্পত্তির কোনো সম্পত্তিই তুমি নিয়ে যাওনি। হয়তো পরে নেবে। এসে নিয়ে যেও। যা আমার নয় তার এক কণাতেও আমার কোনো লোভ নেই। তোমার বড় মামা, যিনি সাংবাদিক, তিনি আমাকে একটি ব্ল্যাক কলম দিয়েছিলেন। সেই কলমটিই শুধু নিয়ে যাবার লোভ সামলাতে পারলাম না।
শ্বশুরবাড়ির সম্পত্তি বলতে ওই একটিই নিলাম। আমি লজ্জিত। ব্যাংক থেকে ২,০০০ টাকার একটি চেক ভাঙিয়ে নেব। বাকি ৩,২০০ মতো থাকবে। আর সেভিংসে থাকবে ৫,৫০০ মতো। অ্যাকাউন্ট আমাদের জয়েন্টই। চেক বইগুলো রইলো, যখন যতটুকু দরকার হবে তুমি তুলে নিও। কলকাতা গিয়েই আমার যা সঞ্চয় আছে বাড়িয়ে কুড়িয়ে নিয়ে তোমাকে ৫০,০০০ মতো ক্রসড অ্যাকাউন্ট পেই ড্রাফটে পাঠাবো, নিপাদিদের ঠিকানাতে। এই আমার উপহার। কোথায় যে যাচ্ছি তা এই মুহূর্তে আমি সত্যিই জানি না। একবার ভেবেছিলাম দীপার কাছে যাই। এরকম কোনো দুর্দৈবর দিনে তার কাছে গিয়ে ওঠার অবাধ অধিকার সে আমায় দিয়েছিল, অন্তত চিঠিতে। কিন্তু যে মেয়েকে চেনারই বাকি অনেক, তার কাছে কোন লজ্জায় এবং কোন সুবাদে গিয়ে উঠি? মেয়েটির চরিত্রের রকম এবং সে যে ঠিক কি চায় তা আমি বুঝে উঠতে পারিনি বলেই না যাওয়াই মনস্থ করেছি। ঠিক করেছি চেপে বসবো ট্রেনের কামরায়। কোনো না কোনো নির্দিষ্ট গন্তব্যেই তো সকলে চিরদিন গেছে। অনির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা। পেছনে পড়ে থাকবে হুড়হুড়াগড়, সেন সাহেব, আমাদের অগণ্য কলিগেরা, তুমি, নিপাদি, ভরত এবং ক্ষমা। ভাবতেই খুব ভালো লাগছে জানো। ছেলেবেলা থেকে নানা রকম ভারে চাপা থাকতে থাকতে ইটচাপা ঘাসেরই মতো বিবর্ণ, একমুখী, পেঁয়াজি খসি রঙা হয়ে গেছে মানসিকতা। এবারে নিজেকে আবিষ্কার করতে চাই নিজের জীবনের আলোতে। শঙ্খ ঘোষের, তুষার রায়ের, জয় গোস্বামীর, কালহিল জিবরানের কবিতা মনোযোগ দিয়ে পড়ে তাদের আলো আঁধারের রহস্য উন্মোচন করতে চাই। জীবনের কম্পাস মেরামত করে নিতে চাই শ্রী। তোমার কালকের চিঠিতে তুমি লিখেছিলে যে তোমাকে আমি ভালোবাসি বলেই বোধহয় ঈর্ষাকাতর হয়েছি। তা তো নিশ্চয়ই। ভালোবাসলে ভালোবাসার মানুষকে হারানো তো দূরের কথা, তার উপরে অন্য সামান্যতম ভাগ বসালেও ঈর্ষা হতেই পারে। কিন্তু আমার ভালোবাসা তোমাকে বন্দি না করে যেন মুক্ত করে দিতে পারে চিরদিনের মতো, এই প্রার্থনা করি। সুমন সেনের পাশে দাঁড়ানোর মতো কোনো রকম যোগ্যতাই আমার নেই, না রূপের না গুণের। হয়তো তোমার পাশে দাঁড়ানোর মতোও নেই। সেন সাহেব তোমাকে ভালোবেসেছিলেন এবং তুমিও তাকে। সেই ভালোবাসার স্বাভাবিক পরিণতি তোমাদের বিয়েতেই হতে পারত। সেন সাহেবের কোনো দোষই ছিল না, কারণ কেমন করে তা জানি না, তিনি তোমাকে হারিয়েই ফেলেছিলেন আন্ডার মিস্টেরিয়াস সার্কামস্টেন্সেস। যাই হোক, তোমার কোনো একদিনের হঠাৎ হঠকারিতার দায় তোমাকে বইতে হতো আজীবন, দীর্ঘশ্বাস আর চোখের জলে। সেই দায় থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমি কাল অনেক ভেবেছি এই নিয়ে। আমার মনে কোনো খেদ, অভিমান বা দুঃখ নেই। তবে আমার মতো করে কিন্তু আমিও তোমাকে ভালোবাসতাম। সব মানুষের ভালোবাসার প্রকাশ একরকম নয়, তা হওয়া উচিতও নয়। অনেকে আছেন ভালো না বেসেও খুবই ভালোবাসেন এমন ভাব দেখাতে পারেন। আবার আমার মতো অনেকেও আছেন, দলে তারাই হয়তো ভারী যারা ভালোবাসা প্রকাশ করার শিক্ষাই পাননি। এটা এক ধরনের অশিক্ষাও, স্বীকার করি তা। ভালোবাসা প্রকাশ করার শিক্ষাটা যেমন এক ধরনের আর্ট। মনে করো তোমাকে কোনো বহুমূল্য সুদৃশ্য বিদেশি পাখির মতোই কাছে পেয়েছিলাম কিছুদিন। কাছে রেখেছিলাম কেয়ারটেকার বেসিসে, একদিন মালিকের হাতে তাকে তুলে দেব বলেই। ট্রেনের কামরাতে এক রাত্রি থাকলেও সেই কামরার উপরে মায়া পড়ে যায়। নেমে যাওয়ার সময় মন খারাপ লাগে। আর তুমি তো মানুষ, একজন জলজ্যান্ত প্রাণবন্ত বুদ্ধিমতী সুন্দর মানুষ। তোমার শরীর মনের এত কাছে দীর্ঘ ৮ বছরের প্রতিদিন ছিলাম। তাই ছেড়ে যেতে কষ্ট তো একটু হবেই, কিন্তু এই কষ্টের তুলনাতে তোমাকে মুক্তি দিতে পারার কারণে আমার যে আনন্দ তা অনেক অনেক গভীর। দেখছো তো আমাদের সন্তান না থাকাটা আজ কত বড় সহায় হলো। তুমি কত সহজে তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারলে। সন্তান থাকলে আমাদের দুজনের কাছে এই ব্যাপারটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারত। তোমার দ্বৈতকে তুমি খুঁজে পেয়েছো, বলবো বাই অ্যান অ্যাক্সিডেন্ট। সেন সাহেবও তোমাকে ফিরে পেয়েছেন, আ হ্যাপি কোইন্সিডেন্ট। এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে। সেন সাহেবের মাও তোমাকে ফিরে পেয়ে খুশি। আইন টাইন আমি ভালো জানি না, জানতেও চাই না। ডিভোর্স না পেলে তো তুমি বিয়ে করতে পারবে না। কিন্তু ২ বছরের সেপারেশনের কি দরকার? যদি অবিলম্বে বিয়ে করা সম্ভব হয় তবে তাই করো।
একটি স্ট্যাম্প কাগজে তুমি শাড়ির ব্যবসা করবে নীলাদির সঙ্গে পার্টনারশিপে, তাই কিনে রাখা হয়েছিল 2 মাস আগে। মনে পড়ে? সই করে দিয়ে গেলাম। যা লিখে নিলে তোমাদের দুজনের কাছে আসার ব্যাপারটা বাধাহীন হয়, তাই তোমাদের উকিলকে বলো লিখে নিতে। ঈশ্বর না করুন যদি সেন সাহেব ভালো না হয়ে ওঠেন এবং পঙ্গু প্যারালিটিক হয়ে যান বাকি জীবনের মতো, তাহলে আমাকে অবশ্যই খবর দিও। আমি ফিরে আসব। তোমাকে নতুন করে দাবি করার জন্য নয়। সেন সাহেব যে যজ্ঞ আরম্ভ করেছিলেন তা আমাদের সকলে মিলেমিশে শেষ করতে চাওয়াটাই সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করব। জানি না অন্যরা কি বলবেন। আদর্শবান মানুষের হার হলেও হতে পারে, কিন্তু আদর্শের হারকে কখনো মেনে নেওয়া যায় না। তবে আমার মনে হয় তার প্রয়োজন হবে না। হাসপাতালে যদি তুমি সবসময় ওর কাছে থাকো, তাহলেই উনি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। আর কি লিখব জানি না শ্রী। নিপাদিকে ও অর্শদাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিও। ভরতকে তোমার সঙ্গেই রেখো যেখানেই থাকো। ছেলেটা সত্যিই তোমাকে খুব ভালোবাসে। অবশ্য তোমাকে কেই বা না ভালোবাসে। আর সঙ্গে রেখো ক্ষমাকেও। ভারী সুন্দর সময়োপযোগী নাম দিয়েছ কুকুরের। পরশুর ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইছি। আমার মনে হয়েছে ক্ষুদ্রতা, নীচতা, ঈর্ষা ইত্যাদির মড়কের মধ্যেই মরকতমনের ঔজ্জ্বল্যে আমাদের বুকের কোরকে আসল মানুষটা বিরাজ করে। সেই প্রাণের প্রাণ। তার গায়ে কিন্তু কোনো কলঙ্ক লাগে না, কোনো গ্লানি বা কালিমা। সে চিরসুন্দর, শুভ্র এবং পবিত্র। সেই সত্তাটি আড়ালে থাকে বলেই আমাদের শুধু নোংরাটুকুই চোখে পড়ে। তোমাদের কাছে নিজ পরিচয়ে আর আসবো না কখনোই। নিজের উপর যে আমার আর কোনো ভরসাই নেই, তাই আসতে ভয় হবে। আমি যে একমাত্র আমি নই। যদি তখনও তোমাদের সুখী দেখে আবার ঈর্ষাকাতর হই, সাধারণ ইতর অন্য আমিটা ভেতর থেকে বেরিয়ে আসে, ভয় করে। ভালো থেকো, খুশি থেকো। সেন সাহেবকে আমার কথা বলো। বলো যে তার কর্মকাণ্ডে উপস্থিত থাকতে না পারলেও তার সর্বকর্মের সুষ্ঠু সমাধানের জন্যই তোমাকে রেখে গেলাম। আমার শ্রম দিতে পারছি না বলেই আমার প্রেম দিয়ে গেলাম ওকে। দিয়ে গেলাম কথাটা বলার মতো ধৃষ্টতা যেন আমার কখনো না হয়। তুমি তো প্রাণহীন জড় পদার্থ নও। তুমি যে তুমি। শ্রী, তোমাকে একদিন সেন সাহেব সম্বন্ধে বলেছিলাম যে মানুষটির মন তো নয়, যেন হাজার দুয়ারি বা ওই রকমই কোনো একটা কথা। ঠিক কি বলেছিলাম তা মনে পড়ছে না। ভেবে দেখলাম শুধু সেন সাহেবের মনই নয়, আমার, তোমার, দীপার, নিপাদির, কালুর এবং যত মানুষকে আমরা চিনি জানি, তাদের প্রত্যেকেরই মনই বোধহয় হাজার দুয়ারি। কোন দুয়ার দিয়ে যে কখন আলো আর হাওয়া ঢুকবে, আর কোন দুয়ার দিয়ে যে মনের জমাট বাঁধা অন্ধকার কখন নিষ্ক্রান্ত হবে, তা মন বোধহয় নিজেই জানে না। এক দুয়ারে যখন রোশন চৌকি বসবে, সানাইতে হংসধ্বনির আগ বাজবে, অন্য দুয়ার দিয়ে তখন কোরা কাপড়ে মুড়ে মনের অন্য কোনো শরীরকে অন্তিম যাত্রা করাতে হবে। একের মধ্যে বহু। আপাত সাধারণদের মধ্যে এত বৈচিত্র্য রয়েছে বলেই হয়তো মানুষ হওয়াতে আমাদের এত গর্ব, তাই না? তোমার জন্য এবং সেন সাহেবের জন্য আমার অনেক গর্ব। আমাদের প্রত্যেকের মনুষ্যত্বের জন্যও গর্ব। ভালো থেকো শ্রী, আমার এক সময়ের স্ত্রী। টেক কেয়ার। ইতি গোপেন, তোমার এক সময়ের স্বামী। চিঠিটা লেখা শেষ করে ভাঁজ করে একটি খামে ঢুকিয়ে সেলোটেপ দিয়ে যত্ন করে মুখটি আটকালো। তারপর ভরতকে ডেকে বলল, তুই চটপট খাবারটা তৈরি করে নে ভরত। আমি ঝটপট স্নানটা সেরে নিয়ে একবার ব্যাংক থেকে ঘুরে আসি। এই চিঠিটা তোর কাছে যত্ন করে রেখে দে। আর এই 100টা টাকা রাখ। কেন? টাকা কেন দাদাবাবু? আরে আমার ফিরতে তো দেরিও হতে পারে। বাজার দোকান করতে হবে না? তোর বৌদি তো রইলেন। ভালো করে দেখাশোনা করিস বৌদিকে। আমি যাচ্ছি। আর শোন, এই চিঠিটা শুধু বৌদিকেই দিবি এবং আমি চলে গেলেই। আপনি কোন ট্রেনে যাবেন? ঠিক বলেছিস তো। কোন ট্রেনে যাব তো আমিই জানি না। আপ না ডাউন? তাও জানি না। তাড়াতাড়ি চান করে গোপেন ব্যাংকে দৌড়ালো। বাইধর আসেনি এখনো। হেঁটেই গেল। ম্যানেজার চাঁদ সাহেব বললেন, এত সকালে? এত টাকা?
দান করার পক্ষে এই সময়টাই কি প্রশস্ত নয় চাঁদ সাহেব? তা গ্রহিতাটি কে? কোন ভাগ্যবান? স্বয়ং নিজেই। নিজেকে নিজে দান করার সুযোগ তো বড় একটা আসে না। হেসে ফেললেন চাঁদ সাহেব। বললেন, কথাটা আপনি খুব ভালো বললেন। ওই জন্যই তো কাজে লবডঙ্কা। চলি। ভরত তৈরি রেখেছিল লুচি তরকারি উপাদেয়। পেট ভর্তি করেই খেয়ে নিল। পথে কোথায় কি জোটে না জোটে। পাহাড় জঙ্গলের মধ্যে মধ্যে স্টেশন। পানীয় জল পেতেও ঝামেলা। ওয়াটার বোতলটা ঝুলছিল বারান্দার র্যাকে। ওদিকে তাকাতেই ভরত বলল, জল ভরে দেবো দাদা? না থাক, ওটা তো তোর বৌদির। বৌদি কি একবার জল খাওয়ার জন্য কিনেছিলেন নাকি? না তা নয়, শখ করে কিনেছিলেন যখন, তখন কাজে লেগে যাবে কোনো না কোনো দিন। যেদিন খোঁজ পড়বে সেদিন তুই তো বলবি দাদাবাবু মেরে দিয়ে গেছে। পরের জিনিস না বলে নিলে চুরি করা হয়, তা জানিস না বুঝি? বৌদি বুঝি আপনার পর? না, পর হতে যাবে কেন, আপনি। তবে কি জানিস ভরত, তুই এখনো ছোট আছিস, তাই বলছি আপন কাউকে না করা ভালো। মনে করবি সকলেই তোর পর। তারপরে যদি কেউ আপন হতে চায়, তোর বন্ধু সাদা কুকুর, এই ক্ষমার মতো, যে তোর পায়ে গা ঘষে তোর গাল চেটে দেয় ভালোবেসে, তাতে খুশি হবি। কিন্তু সব সময় জানবি এটা বাড়তি পাওনা। এই সুখ হিসেবের মধ্যে আদৌ ছিল না, বুঝেছিস? ভরত কিছুই না বুঝে মাথা নাড়ল। সব কথা ভরত বুঝবে এমন ভাবে গোপন কথাগুলো বলেও নি। মানুষকে যখন কথায় পায় তখন সামনে ছোট বড় গাছ বা পাথর কাউকে পেলেও কথা বলে হালকা হতে ইচ্ছে করে। ক্ষমা না বুঝেই কান নাড়তে লাগলো। মেয়ে কুকুরও বোধহয় পুরুষ মানুষের চেয়ে বেশি বুদ্ধি রাখে। চায়ের কাপটা এক চুমুকে নামিয়ে রেখে ব্যাগটা তুলে নিয়ে গোপেন বলল, চলি রে ভরত, ভালো থাকিস, তোর বৌদিকে দেখিস। আমি যাব না স্টেশনে? না, কি দরকার? যদি তোর বৌদি এসে পড়েন তো বাড়িতে ঢুকতে পারবেন না। চিঠিটা ভালো করে রেখেছিস? আমি যাব না স্টেশনে? না, কি দরকার? তোর বৌদি যদি এসে পড়েন তাহলে তো বাড়িতে ঢুকতে পারবেন না। চিঠিটা ভালো করে রেখেছিস তো? হ্যাঁ, এই তো এই বুক পকেটেই আছে। আমি গেলে বেশ সিটি অফ করতে পারতাম। ভরত বলল, কি অফ? সিটি অফ। সি অফ কথাটা বুঝে হেসে ফেলল গোপেন। বলল, থাক, আর সিটি অফ না করলেও চলবে। প্রায় ঠিক সময়ে পৌঁছলো গোপেন স্টেশনে। মাথাটা ভার শূন্য মনে হচ্ছিল। বড় জামদার টিকিট নিল একটা, কিন্তু নেমে পড়বে আগের কোনো স্টেশনে, যেখানে জঙ্গল বন নদী আছে, পাহাড় আছে, যেখানে কটা দিন দায়িত্ব শূন্য কাজ শূন্য দাবি শূন্য হয়ে কাটাতে পারবে একবারই একা। কালুর কথা মনে পড়ে গেল। একজন মানুষের পেট পুরোতে কতই বা লাগে বলো। গান গেয়ে যেটুকু পাবো মাধুকরীতে, তাতেই নিজের একটা পেট চলে যাবে। তাহলে আর অত চিন্তার কি? চিন্তা তো অন্য মানুষদের সঙ্গে থাকলেই। মন শান্ত হয়ে এলে তারপর পেটের রুজির তাগিদে আবার বেরোবে। দেখা যাবে সেসব, পরের কথা পরে। সেকেন্ড ক্লাসের জানালার পাশের একটি সিটে হেলান দিয়ে বসেছে গোপেন। প্রথম ঘন্টা বেজে গেছে। দ্বিতীয় ঘন্টাও বাজলো বিভিন্ন জাতির আত্মীয় পরিজন, স্বামী স্ত্রী পুত্র কন্যার বিদায় সম্ভাষণের পালা শেষ হলে কোম্পানির একজন কন্ট্রাক্টর হঠাৎ গোপেনকে চিনতে পেরে হন্তদন্ত হয়ে এসে বললেন, আপনি স্যার এই ক্লাসে? কেন? হ্যাঁ ভাই, এখন থেকে এই ক্লাসেই। ডিমোশন হয়েছে নাকি? কন্ট্রাক্টরের মুখ থেকে গদগদ ভাব এবং খোশামদি ভাব উবে গেল। গোপেন উত্তর দিল না কোনো। তাকিয়ে রইল ভদ্রলোকের দু চোখে। ট্রেনটা ছেড়ে দিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গার্ড সাহেবের বাঁশি শোনা গেল। তারপরই গতি পেল ট্রেন। একটা চেঁচামেচি শুনে প্ল্যাটফর্মে ফিরে চেয়ে এসে দেখল শ্রী ভরত এবং ক্ষমা প্ল্যাটফর্মে ছুটোছুটি করে সম্ভবত ওকেই খুঁজছে। ওদের পেছনে ভানু মহাপাত্র বাবু। তিনি কি করে জুটে গেলেন কে জানে। তবে মনে পড়ে গেল গোপেনের যে আগামীকাল ত্রিপাঠীজিকে বলে ভানুবাবুকে 1.5 লাখ টাকার একটা চেক পাইয়ে দেবার কথা ছিল। কথা দিয়েছিল হুড়হুড়াগড়ের অফিসার গোপেন। এই গোপেন সেই গোপেন নয়।
শ্রী একটি কচি কলাপাতা রঙা শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, ছুটিতে ওর আঁচল খসে পড়ছে। ব্লাউজের নিচে সুন্দর নাভি দেখা যাচ্ছে, সুগঠিত কোমরের কেন্দ্রবিন্দুর মতো। নিজের স্ত্রীকে ট্রেনের অন্ধকার কামরায় বসে রৌদ্রপ্লাবিত প্ল্যাটফর্মে পরপুরুষের চোখ দিয়ে দেখা একটা অভিজ্ঞতা বৈকি। ক্ষমা লেজ নাড়ছে আর ঘন ঘন ডাকছে উত্তেজিত হয়ে। কিন্তু ওরা কেউই দেখতে পায়নি গোপেনকে। ওরা ফার্স্ট ক্লাস আর এয়ার কন্ডিশনড ক্লাসের সামনে ঘোরাঘুরি করছিল ততক্ষণ। ভরত চিঠিটা দিয়েছে তো শ্রীকে। এবার ট্রেনটা ফাঁকায় এসে পড়েছে। স্টেশনের শোরগোল আর নেই। ঘটাঘট করে টিনের চালে অনেক জায়গায় জোড়া জোড়া লাইন পেরিয়ে গেল। ইয়ার্ড পেরোনোর পরেই উন্মুক্ত সবুজ প্রান্তর, পাহাড়, জঙ্গল, নদী, হাওয়া লাগছে চোখে মুখে। এক অচেনা অজানা জগতের দিকে এগিয়ে যাচ্ছে ও। গোপেন একটা সিগারেট ধরালো পকেট থেকে বের করে। একজন অন্ধ ভিখিরি বোধহয় নন, সম্ভবত মাধুকরী করেই খান, কারণ ভিক্ষে কারো কাছে চাইছিলেন না। দিলরুবা বাজিয়ে গান গাইতে গাইতে এলেন কামরার অন্য প্রান্ত থেকে। পিলুতে বাঁধা ঠুমরি। রাগের সময় বিচার করে গান আর কে গায় আজকাল। চোখ বুজে ফেলল গোপেন। সাইয়া মোরে তেহার বিনা নিন্দিয়া না আয়, তাড়প তাড়প মোহে बीत গায়ে রাতিয়া, জিয়া তুম বিনা কাল নাহি আয়। ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন গায়ক, ভারী ভালো জুয়ারি গলার। চোখ বন্ধ করেই শুনছে এখনো। কামরার মধ্যে নানা আওয়াজের সঙ্গে মিশে সে গানের জমক যেন আরো বেড়েছে। পাশের সিটে একজন বৃদ্ধা বসেছিলেন। তিনি বললেন, তোমার চোখে কি কয়লা গেছে বাবা? জল গড়াচ্ছে কেন? দেখো চোখটা আবার কোচলে দিও না জানো। গোপেন মাথা নাড়ল। ইঙ্গিতে বলল, হ্যাঁ এবং না। ভাবছিল কয়লার বাষ্পে চলা ট্রেন তো কবেই উঠে গেছে, তবু ট্রেনে চড়লেই আজও চোখে কখনো কখনো কয়লা পড়েই। আশ্চর্য। এতক্ষণ আমি পড়ে শোনালাম হাজারদুয়ারি উপন্যাসের শেষ পর্ব। দেখতে দেখতেই উপন্যাসটির শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের পরবর্তী গল্প আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।